আজ ঘোষণা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট। ২০২৬-২৭ অর্থ বছরে এই বাজেটের আকার ৯,৩৮,০০০ কোটি টাকা। এ নিয়ে আরও জানাতে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরুক বাবু। বাবু, সংসদ অধিবেশন কখন শুরু হবে এবং কেমন হচ্ছে বাজেট জানাবেন। আপনি জানেন যে বিএনপি সরকার যে মুহূর্তে আসলে দায়িত্ব গ্রহণ করেছে এবং এই যে তাদের যে প্রথম যে বাজেট সেই মুহূর্তে আসলে দেশের অর্থনীতিটা অনেকটা ভঙ্গুর অর্থনীতির মধ্যে থেকে তাদের এই যে বাজেট যাত্রা শুরু হচ্ছে এবং তাও জানিয়ে রেখে যে মূল্যস্ফীতি থেকে শুরু করে বেকারত্বের হার সকল কিছু নিয়ে সামাজিক সুরক্ষা খাতে যে হতদরিদ্র মানুষের জন্য যে সরকারের যে তাদেরকে আরও আসলে সকল অর্থনীতিকে আসলে তারা যে ব্যালেন্স করার যে বাজেট নিয়ে আসছে সেই বাজেট নিয়ে আসলে বিস্তারিত নিয়ে আমরা আরও কথা বলতে আমাদের যে বিজনেস বিটের সিনিয়র রিপোর্টার সাগরের সাথে আমরা একটু যুক্ত হবে এই বিষয় নিয়ে আসলে বিস্তারিত জানার জন্য। সাগর, আমরা আপনাকে ধন্যবাদ যে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং আসলে জানিয়ে রাখি যে আসলে এবারের বাজেটের আসলে যে বিগত সরকারের যে বাজেট ছিল সেখান থেকে আসলে বাস্তবায়ন ছিল কম, আমরা যতটুকু জানতে পেরেছি বা দেখতে পেরেছি বিগত সরকারগুলোতে। এবারের বাজেটের আসলে আকার কি পরিমাণ এবং তা বাস্তবায়নের চ্যালেঞ্জ কোথায় দেখছেন আপনারা? জি ফরুকবাবু, আপনি জানেন যে বর্তমান সরকার আজ বিকেল ৩টায় অর্থাৎ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি কিন্তু বাজেট পেশ করতে যাচ্ছেন। সে বাজেটটির আকার প্রাথমিকভাবে যতটুকু আমরা জানতে পেরেছি ধরা হয়েছে প্রায় ৯,৩৮,০০০ কোটি টাকা। এই পরিমাণটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় আকারের বাজেট। সো এই বাজেট আকার যখন বড় হয় তখন সেই বাস্তবায়নের কিন্তু একটা প্রশ্ন থেকে থাকে। সে প্রশ্ন কিন্তু আগে আমরা অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট রাজস্ব আদায়ের যে পরিমাণ থাকে অর্থাৎ এনবিআরকে প্রশ্ন করেছি। তারা তাদের সক্ষমতা জায়গা থেকে খুবই আত্মবিশ্বাসী এবং তারা বলছেন যে এই বাজেটটি হবে যুগান্তকারী বাজেট। তো আজকে দেখার বিষয় সবচেয়ে বড় প্রশ্ন এবং চমক থাকছে যে সরকার আসলে কোন কোন জায়গাগুলোতে চমক দেখেন। আপনারা জানেন যে অর্থমন্ত্রী বিকেল ৩টায় বাজেট অধিবেশনে তিনি বাজেট পেশ করবেন। একই সঙ্গে চলতি অর্থবছর অর্থাৎ ২০২৫-২৬ অর্থ বছরের যে সম্পূরক বাজেট সেটিও তিনি উপস্থাপন করবেন। এই যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার আসলে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? ফরুকবাবু, আপনি জানেন যে গত মে মাসে অর্থাৎ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে মূল্যস্ফীতির ডাটা দিয়েছে সেখানে আমরা দেখেছি ৯.৪২% ছাড়িয়ে গেছে। অর্থাৎ মূল্যস্ফীতির যে রেকর্ড সেটি বিগত ১৬ মাসের মধ্যে সবচেয়ে বেশি। সুতরাং জনগণের ক্রয় ক্ষমতা তাদের যে ক্রয় ক্ষমতা সেটি তাদের আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। এদিক দিয়ে তারা অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। সে জায়গা থেকে আমরা জনমানুষের প্রতিক্রিয়া নিয়েছি বাজেটের আগের দিনগুলোতে। সেখানে আমরা দেখেছি যে তারা সবাই চাচ্ছেন, তাদের প্রধান দাবি হয়ে উঠছে যে নিত্যপণ্যের দাম কমানো। তো সরকার এই বাজেটে একটি চমক রেখেছেন, সেটি হচ্ছে যে নিত্যপণ্যের যে মূল্যস্ফীতি সেটি যখন ৯.৪২% ছাড়িয়ে যায় সেখানে বর্তমান সরকার আগামী অর্থ বছরের জন্য বাজেটের যে মূল্যস্ফীতি সেটি নির্ধারণ করেছে ৭-এর ঘরে আনার জন্য। তো এখন দেখার বিষয় যে আসলে সরকার কতটুকু সে জায়গা থেকে সক্ষমতা রাখে সেটা অবশ্যই পরবর্তী দিনক্ষণে আসলে বলে দেবে সরকারের বাস্তবায়নের হার এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে সরকার কী ধরনের উদ্যোগ নিচ্ছে সেটির উপর নির্ভর করবে যে সরকারের বর্তমান বাজেটের যে ইমপ্লিমেন্টেশন সেটা কতটুকু হয়েছে। আপনারা তো অর্থনীতিবিদ দীর্ঘদিন ধরে কাভার করছেন, তো এই সেক্ষেত্রে আসলে এই বাজেট নিয়ে বিগত দিনের মতন আপনারা এবার হচ্ছে বাজেট নিয়ে বিভিন্ন অর্থনীতিবিদের পরামর্শ নিয়েছেন, সে আসলে তাদের আসলে পরামর্শটা কী ছিল এই বাজেট নিয়ে? ফরুকবাবু, আপনি জানেন যে অর্থনীতিবিদরা এই বাজেট নিয়ে বিগত ১ মাস বা তার আগে থেকে আমরা তাদের শরণাপন্ন হয়েছি, তাদের প্রতিক্রিয়া নিয়েছি। বাজেটটা আগের দিনগুলোতে অর্থাৎ আজকে যে বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে তার আগের দিনগুলোতে তাদের পরামর্শ নিয়েছি। অর্থনীতিবিদরা সবসময় বলছেন যে ব্যয় সংকোচন নীতিতে চলতে হবে, অর্থাৎ আয় বেশি করতে হবে, ব্যয় কম করতে হবে। তবে একটা প্রশ্ন না করলে নাই, জনগণ এবং সরকারের মধ্যে একটি বড় ব্যবধান হচ্ছে যে জনগণ আয় বুঝে ব্যয় করেন আর সরকার ব্যয় বুঝে আয় করেন। অর্থাৎ সরকার যে ৯,৩৮,০০০ কোটি টাকা বাজেট দিয়েছেন সে বাজেটে প্রায় ৭ লাখ কোটি টাকা রাজস্ব আহরণ থেকে তারা আয় করবেন। বাকি যে বাজেটটি থাকে অর্থাৎ সেটিকে ঘাটতি বাজেট বলা হয়, যার পরিমাণ ২,৪৩,০০০ কোটি টাকা। সে ঘাটতি বাজেটটা সরকার মূলত ঋণ নির্ভর বাজেট হয়ে থাকে, এটাকে বলা হচ্ছে। সেই ঘাটতি বাজেটটা সরকার মূলত দুটো দাগে সরকার কাভার করে। প্রথমটি হচ্ছে বৈদেশিক ঋণ থেকে, দ্বিতীয়টি হচ্ছে আপনার সরকারের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে সরকার ঋণ নিয়ে থাকেন। তো এখন দেখার বিষয় হচ্ছে যে অর্থনীতিবিদরা সবসময় বলে আসেন যে ব্যয় সংকোচন নীতির মধ্যে থাকতে হবে, অর্থাৎ ব্যয় যতটুকু কম করা যায় ততটুকুই ভালো। এছাড়াও আপনারা জানেন যে সরকার আমরা যে জনগণকে সেবা দেওয়ার জন্য বিদ্যুৎ, জ্বালানি এগুলোতে বড় অঙ্কের ভর্তুকি, সারে ভর্তুকি দিয়ে থাকেন। এগুলো তো না দিলে না, তো সরকার চেষ্টা করছে সমস্ত ভর্তুকি থেকে বেরিয়ে আসার। এখন দেখার বিষয় যে আগামী বাজেট আসলে বাস্তবায়নের ক্ষেত্রগুলো কোন কোন দিকে প্রাধান্য দেয় সেটি এখন আসলে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।
আচ্ছা, আমরা দেখে আসছি যে সবসময় যেন রাজস্বের একটা টার্গেট দেওয়া হয় এবং সেখান থেকে অর্থ আহরণের একটা বিষয় থাকে। তো এনবিআর এর যে এবার রাজস্ব যে টার্গেট দেওয়া হয়েছে সেখানে আসলে তারা বিগত কখনোই হচ্ছে যে এনবিআর রাজস্ব আদায় সক্ষমতা তাদের দেখাতে পারেনি। তো এবার আমরা যেটা দেখছি যে আসলে রাজস্ব আদায় এবং হচ্ছে যে কর এবং থেকে ট্যাক্স থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবর্তন এসেছে। সেই জায়গা থেকে আসলে এনবিআর এর সক্ষমতা বাড়বে কি ব্যবস্থা তারা আপনাদের চিন্তা জায়গা থেকে তারা আসলে কতখানি সক্ষম হতে পারে? ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর প্রশ্ন করেছেন। বিষয়টি হচ্ছে যে এনবিআর যখন বাজেট যখন অধিবেশনকে কেন্দ্র করে বিভিন্ন প্রাইভেট সেক্টরের সাথে এনবিআর বিভিন্ন সময় মিটিং করেছেন, সে বৈঠকগুলোতে আমি নিয়মিতভাবে ছিলাম। সেখানে আমরা দেখেছি বারবার প্রশ্ন ছিল যে প্রায় ৭ লাখ কোটি টাকা সরকার যে রাজস্ব আহরণ করতে চাচ্ছে সেটি আসলে আদৌ সম্ভব কিনা। কারণ বিগত যে সময়গুলো রয়েছে, বিগত আমরা যদি ১০ মাসের কথা বলি, সে ১০ মাসে প্রায় ১ লাখ কোটি টাকা রাজস্ব ঘাটতি রয়ে গেছে। সেখানে যেখানে ঘাটতি থাকে সে ঘাটতির জায়গাতে সরকার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, সেটি কিভাবে ধন্যবাদ সাগর আপনাকে। আসলে এখানে আসলে আমরা যে আমাদের সহকর্মী সাগরের সাথে এই বাজেটের নিয়ে কথা বলছিলাম। আমরা বুবলি আপনাকে জানিয়ে রাখি যে বিকেল ৩টা নাগাদ সংসদে আজকে বিএনপি সরকারের এই প্রথম বাজেট তারা পেশ করতে যাচ্ছে। বুবলি।